আচ্ছা, রেকর্ডিং চালু। আমরা জানি যে ফৌজদারি মামলা সাধারণত একটা মামলা দুই ভাবে আবেদন করা যায়। আবেদনটা হচ্ছে, একটা হচ্ছে এফআইআর অর্থাৎ এজাহার বা পুলিশের কাছে নালিশের মাধ্যমে, আর একটা হচ্ছে অপরাধের সংবাদ ম্যাজিস্ট্রেটের খবর প্রদানের মাধ্যমে অর্থাৎ সিআর এর মাধ্যমে। একটা হচ্ছে কমপ্লেন্ট রেজিস্টার্ড আর একটা হচ্ছে জেনারেল রেজিস্টার্ড। এই জেনারেল রেজিস্টার্ড মামলাটা শুরু হয় থানা পুলিশের মাধ্যমে, আর সিআর এটা কমপ্লেন্ট রেজিস্টার্ড, এটা শুরু হয় ম্যাজিস্ট্রেটের নালিশের মাধ্যমে। ঠিক আছে, অর্থাৎ এই ম্যাজিস্ট্রেটের ইয়ের মাধ্যমে। এখন জিআর কেস আর সিআর কেস আমরা এটা জানি। এখন যদি এমসিকিউতে আসে যে জিআর কেস কিসের মাধ্যমে শুরু হয়, সেটা হচ্ছে ওই যে জেনারেল রেজিস্টার এফআইআর অথবা এজাহার দায়েরের মাধ্যমে। ঠিক আছে, এখন আর সিআর কেসটা ওই ম্যাজিস্ট্রেটের কাছে অর্থাৎ সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে বা কোর্টে গিয়ে যে মামলাগুলো করা হয় ফৌজদারি, সেই মামলাগুলো। মানান ভাই, আপনার স্পিকারটা বন্ধ রাখেন, যখন কথা বলবেন তখন আপনি। আচ্ছা, তারপরে পুলিশের অর্থাৎ থানায় তো জিআর এর মাধ্যমে মামলা শুরু হয়। এই পুলিশের কাছে অনেক সময় নন জিআর এর মামলাটাও হয়। নন জিআর মানে কি? নট এই যে নো বা নন জেনারেল রেজিস্টার্ড মানে কি? যেটা আচ্ছা, এফআইআর এর মাধ্যমে যেগুলো শুরু হয়। এফআইআর মানে কোনো ঘটনা ঘটছে, কোনো অপরাধ সংগঠিত হওয়ার পরে পুলিশের মাধ্যমে যে মামলাটা হয় সেটা হচ্ছে এফআইআর। আর যেটা হচ্ছে নন এফআইআর, আমল অযোগ্য মামলা। হ্যাঁ, আমল অযোগ্য মামলা অর্থাৎ যেমন মনে করেন জিডির মাধ্যমে যে মামলাগুলো তৈরি হয়, সেই মামলাগুলো হচ্ছে নন জিআর মামলা। ঠিক আছে, এখন আমরা একটা কঠিন সিআর দিয়ে আগে শুরু করি, কারণ জিআর এর মামলাটা অনেক বড়। জিআর হচ্ছে পুলিশের সাথে এবং নন জিআর এর একটা সম্পর্ক আছে, আর সিআর মামলাটা অনেক ছোট, মানে ধাপগুলো অনেক অল্প। যার কারণে আমরা সিআর দিয়ে শুরু করি, পরবর্তীতে আমরা জিআর দিয়ে শুরু করব। আচ্ছা, সিআর মামলা করতে হয় সাধারণত ম্যাজিস্ট্রেটের কাছে। সুতরাং সিআর মামলা করার পূর্বে আমাদেরকে জানতে হবে ম্যাজিস্ট্রেটের নিকট, অর্থাৎ যে ম্যাজিস্ট্রেটের নিকট মামলা আমরা করতে যাচ্ছি ওই ম্যাজিস্ট্রেটের আমলে নিতে পারে কিনা। অর্থাৎ এই যে আমরা সিআর মামলা ম্যাজিস্ট্রেটের কাছে করব, এই সিআর মামলা ম্যাজিস্ট্রেটের কাছে করার আগে আমাদেরকে আগে একটা জিনিস জানতে হয়। সেই জিনিসটা কি? এই আমরা যে ম্যাজিস্ট্রেটের কাছে মামলাটা দিতে যাচ্ছি ওই ম্যাজিস্ট্রেটের মামলা নেওয়ার ক্ষমতা আছে কিনা। হ্যাঁ, ওই ম্যাজিস্ট্রেটের মামলা নেওয়ার ক্ষমতা আছে কিনা। এই ম্যাজিস্ট্রেট তখন কি করে, 190 ধারার বলা আছে সিএমএম, সিজিএম, এমএম এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট সিআর মামলা সরাসরি নিতে পারবে। অর্থাৎ তাহলে আমরা এখানে জানতেছি, অর্থাৎ সিআর মামলা শুরু করার আগে আমরা কারা এই মামলাটা নিতে পারে এটা জানতে হয়। তাহলে কারা মামলাটা নিতে পারে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। যারা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এরা সিআর মামলা নিতে পারে। এই সিআর মামলাটা ন্যায় কোন ধারা অনুযায়ী? 190 উপধারা 1 অনুযায়ী তারা মামলা নিতে পারে। এই সিআর মামলা কোনো সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের নিকটে করা যায় না। অর্থাৎ সিআর মামলাটা ফার্স্ট, সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস যে ম্যাজিস্ট্রেট থাকে এই ম্যাজিস্ট্রেট আমলে নিতে পারে না, অর্থাৎ তারা মামলা গ্রহণ করতে পারে না। আমলে মানে তারা বিচার করার এখতিয়ার নেই। কিন্তু এই সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট মামলাটা তখন নিতে পারবে যখন ফৌজদারি কার্যবিধি 29-এর সি অনুযায়ী তারা ইম্পাওয়ার্ড হবে, অর্থাৎ সরকার তাদেরকে বিশেষ ক্ষমতা প্রদান করবে। তখন এই সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট এই সিআর মামলাগুলো নিতে পারবে। সাধারণত তাদেরকে যখন ইম্পাওয়ার্ড না করা হয়, অর্থাৎ তাদেরকে বিশেষ ক্ষমতা প্রদান করা না হয়, তখন সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটগুলো সিআর মামলা নিতে পারে না। তাহলে সিআর মামলা কারা কারা নিতে পারে? সিআর মামলা নিতে পারে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই মামলাগুলো নিতে পারে। আচ্ছা, এই মামলাগুলো যারা নেওয়ার পরে 190 উপধারা 4 অনুযায়ী, হ্যাঁ, 190 ধরেন কোনো একটা উপজেলায় এই সিআর মামলা নিতে পারবে কিনা। হ্যাঁ, এখানে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আপনারা তো বলতে পারেন যে চিফ এক্সিকিউটিভ, ওই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আছে, অর্থাৎ বিসিএস প্রশাসনের মাধ্যমে যায় উপজেলা যে নির্বাহী অফিসার, উনি কিন্তু ফার্স্ট ক্লাস একজন ম্যাজিস্ট্রেট। তাহলে উনি মামলাটা নিতে পারবে কিনা। 190 উপধারা 4 অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও একটি সিআর মামলা নিতে পারবে, কিন্তু বিচার করতে পারবে না। যার কারণে একজন উপজেলা নির্বাহী অফিসার একটা ফৌজদারি মামলা নিতে পারবেন, কিন্তু উনার তো বিচার করার এখতিয়ার নেই, উনি তার জুডিশিয়াল সার্ভিসের মাধ্যমে আসেননি।
তাহলে উনি তো মামলার বিচার করতে পারবে না। উনি তখন কি করবে, এই বিচারের জন্য এখতিয়ার সম্পূর্ণ আদালতে মামলাটা প্রেরণ করে দেবেন। তাহলে আমরা কি জানলাম, 190 ধারা অনুযায়ী আমরা জানতেছি যে একটা ফৌজদারি মামলা, যে সিআর মামলা অর্থাৎ কেস রেজিস্টার্ড, হ্যাঁ কমপ্লেন রেজিস্টার্ড, এই যে মামলাগুলো, এই মামলাগুলো নেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, হ্যাঁ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। এই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের ভিতরেও এই যে উপজেলা নির্বাহী অফিসার, হ্যাঁ তার মানে এই যে বলা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, ওরাও মামলা নিতে পারে। কিন্তু কোনো মামলার বিচার করার এখতিয়ার না থাকায় ওরা উপযুক্ত আদালতে ওই মামলাটা ট্রান্সফার করে দেন। ঠিক আছে, তাহলে এখন আমরা জানলাম যে একটা সিআর মামলা কয় ভাবে করা যায়। একটা সিআর মামলা সাধারণত 3টা ভাবে করা যায়। একটা সিআর মামলা নালিশের মাধ্যমে করা যায়, অর্থাৎ আমরা এই যে ম্যাজিস্ট্রেটের কথা বললাম, এই যে উপরোক্ত যে ম্যাজিস্ট্রেটের কথা বললাম, ওই ম্যাজিস্ট্রেটের কাছে আমরা নালিশ দেব, তার মানে একটা কমপ্লেন লিখবো, একটা দরখাস্ত লিখবো, একটা আবেদন করব, হ্যাঁ অর্থাৎ আবেদন করব। আবেদন তো সাধারণত হয় না, এটাতে কমপ্লেনই হয়, কারণ আপনি অন্যের বিরুদ্ধে ফৌজদারি মামলা, তার মানে অন্য বিরুদ্ধে আপনি একটা কমপ্লেন করতেছেন, হ্যাঁ এটা আবেদন না, এটা কমপ্লেন। তাহলে আপনারা জানলেন যে একটা নালিশের মাধ্যমে, অর্থাৎ ওই ম্যাজিস্ট্রেট গুলোর নিকট একটা নালিশের মাধ্যমে সিআর মামলা করা যায়। এরপরে করা যায় পুলিশ কর্মকর্তার কাছে লিখিত রিপোর্ট পেয়ে। একটা সিআর মামলা ম্যাজিস্ট্রেটও করতে পারে, কোনো পুলিশ কর্মকর্তা যদি ম্যাজিস্ট্রেটের কাছে একটা লিখিত রিপোর্ট প্রদান করে যে স্যার আমার এই এলাকায় এরকম এরকম একটা মার্ডার হয়েছে, এরকম হয়েছে, তাহলে উনি পুলিশ কর্মকর্তার নিকট একটা লিখিত রিপোর্ট পেয়ে একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একটা সিআর কেস লিপিবদ্ধ করতে পারেন। পুলিশ কর্মকর্তা ছাড়াও অন্য কারো কাছ থেকে সংবাদ প্রাপ্ত হয়ে ম্যাজিস্ট্রেট নিজের জ্ঞান মতে অপরাধ আমলে নিতে পারেন। মনে করেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনি নিতেই পারেন, তার একজন পিয়ন অথবা অন্য কোনোর মাধ্যমে তিনি জানতে পারলেন যে এরকম একটা দুর্ঘটনা ঘটছে, ওই দুর্ঘটনার খবর তিনি নিজে আমলে নিয়ে একটা সিআর মামলা করতে পারেন আর কি, নিতে পারেন। তাহলে আমরা জানলাম যে একটা সিআর মামলা সাধারণত 3টা সোর্সের মাধ্যমে করা যায়। একটা হচ্ছে নালিশের মাধ্যমে, নালিশ মানে সাধারণ জনগণের মাধ্যমে। 2টা হচ্ছে পুলিশ কোনো একটা রিপোর্ট দিলেন ম্যাজিস্ট্রেটের কাছে, আর 3য় হচ্ছে ম্যাজিস্ট্রেট নিজের জ্ঞান মতো অথবা কোনো একজন সংবাদদাতার কাছ থেকে সংবাদটা পেয়ে এই মামলাগুলো করতে পারেন। হ্যাঁ, তবে আমরা আগেও বলছি যে 3য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, আর তৃতীয় শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেট উনি যদি কোনো কাছ থেকে কারো সংবাদও পায়, তাহলে কিন্তু উনি এই সিআর মামলা নিতে পারবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে যখন একটা মৌখিক কমপ্লেন এর ভিত্তিতে একটা নালিশি মামলা দায়ের করা হয়, তখন ম্যাজিস্ট্রেট, অর্থাৎ একটা নালিশি মামলা যখন কোনো একটা ম্যাজিস্ট্রেটের কাছে নিকট আসে, তখন ম্যাজিস্ট্রেট ওই অভিযোগকারীকে পরীক্ষা করবেন। অর্থাৎ ম্যাজিস্ট্রেট অভিযোগকারীকে পরীক্ষা করার পাশাপাশি যে উইটনেস অভিযোগকারীরা সাথে করে নিয়ে এসেছে তাদেরও পরীক্ষা করবেন। অর্থাৎ ম্যাজিস্ট্রেটের কাছে যখন একজন নালিশকারী যায় এবং তার সাথে 1-2 জন লোক তো যায়, তাহলে যে যখন যায় ওই অভিযোগকারীকে তিনি পরীক্ষা করবেন এবং ওই নালিশি যারা উইটনেস আছে তাদেরকেও পরীক্ষা করবেন, এবং এটা ওই ম্যাজিস্ট্রেটের জন্য বাধ্যতামূলক। হ্যাঁ, অর্থাৎ সিআর কেস রেজিস্টার করতে হইলে অবশ্যই অভিযোগকারীকে পরীক্ষা করতে হবে। ঠিক আছে, এবং ওই যে অভিযোগকারীরা পরীক্ষা করছেন, অভিযোগকারীকে পরীক্ষা করছেন, সেক্ষেত্রে ওই ইসের তারা যে বয়ান দিয়েছে, যে বিবৃতি দিয়েছে, এই বিবৃতি লিপিবদ্ধ করবেন ম্যাজিস্ট্রেট, লিপিবদ্ধ করে ওই ফরিয়াদি, তার মানে যিনি অভিযোগ করতেছেন, তার স্বাক্ষর, সাক্ষীর স্বাক্ষর এবং ম্যাজিস্ট্রেট নিজে এটা স্বাক্ষর প্রদান করবেন ওই নালিশি পত্রে। ঠিক আছে, এবং 200 ধারার অধীনে অভিযোগকারী এবং সাক্ষীকে পরীক্ষা করা বাধ্যতামূলক। তাহলে সিআর মামলা 190 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটের কাছে কমপ্লেন রেজিস্টার্ড করলেন, ম্যাজিস্ট্রেট 200 ধারা অনুযায়ী ওই সাক্ষী অভিযোগকারীদেরকে পরীক্ষা করলেন, এটা মানে বাধ্যতামূলক। এবং এই যে ম্যাজিস্ট্রেট সেটা লিখে নিলেন অথবা অভিযোগকারীরা এটা লিখে দিলেন, এই যে লিখিত আকারে দায়ের করা হলো। ঠিক আছে, এই যে লিখিত আকারে দায়ের করা হলো, তবে যদি সিআর মামলা ওই যে বললাম পুলিশ কর্মকর্তা বা আদালত বা ম্যাজিস্ট্রেট নিজে যদি এই ধরনের মামলা আমলে নেন, অর্থাৎ কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারীর কার্যবলী সম্পন্ন করার সময় যদি দায়ের করা হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই ম্যাজিস্ট্রেট এই অভিযোগকারীকে আর পরীক্ষা করবেন না।
অভিযোগকারীকে তখন আর পরীক্ষা করা দরকার না। কিন্তু যদি সাধারণ জনগণ কোনো দেয়, অভিযোগ করে, তাহলে সেই অভিযোগটা পরীক্ষা করার প্রয়োজন হবে। কিন্তু যদি কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী সিআর মামলা দায়ের করেন, সেক্ষেত্রে তাদেরকে পরীক্ষা করার প্রয়োজন নেই। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন ম্যাজিস্ট্রেটের, সুতরাং যখন এমন কোনো ম্যাজিস্ট্রেটের নিকট লিখিত অভিযোগ দায়ের করা যায়, এই দায়ের করার পরে দেখা গেল ম্যাজিস্ট্রেটের ওই ঘটনা আমলে নেওয়ার আঞ্চলিক এখতিয়ার নেই, তখন তিনি 201 ধারা অনুযায়ী অভিযোগটি যথাযথ আদালতে ফেরত পাঠাবেন। অর্থাৎ আমরা যে ম্যাজিস্ট্রেটের আদালতের নিকট আমরা যে কমপ্লেনটা করলাম, ওই কমপ্লেনটা করার পরে দেখা গেল কি এই ম্যাজিস্ট্রেটের ওই অপরাধটা আমলে নেওয়ার ক্ষমতা নেই। ধরেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আমরা করলাম, হ্যাঁ, ওই যে একটা ঝগড়াঝাটির মামলা করলাম, বাড়ির জমি দেওয়া নিয়ে কেওয়াজের একটা মামলা করলাম, কিন্তু ম্যাজিস্ট্রেট তো তখন তার বিচার করতে পারবে না। তাহলে ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট ধরেন ওই মামলাটা নিলেন, নেওয়ার পরে উনি উপযুক্ত আদালতে 201 ধারা অনুযায়ী প্রেরণ করবেন। অন্য আর একটা উদাহরণ দিই, এই কেওয়াজগঞ্জে এই ধরেন শাহবাগ থানার কোনো একটা মামলা নেওয়ার অধিকার হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নয়, হ্যাঁ, কিন্তু আমরা শাহবাগ থানার মামলা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 9 আবেদন না করে শাহবাগ থানার মামলা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 8, হ্যাঁ, রমনা, এই আদালতে আমরা করলাম, অভিযোগ দায়ের করলাম। হ্যাঁ, তখন ওই 8-এর যে ওই ম্যাজিস্ট্রেট, ওই ম্যাজিস্ট্রেটটি 201 ধারা অনুযায়ী উপযুক্ত আদালত, তার মানে 9 ধারার ওই যে 9 নম্বর আদালতে এটা ফেরত পাঠাবেন। ঠিক আছে। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলে রাখি যে অনেক সময় আসামির আবেদনের ভিত্তিতে 191 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট তার মামলা হস্তান্তর করতে পারেন। হ্যাঁ, আসামির আবেদনের ভিত্তিতে, অর্থাৎ আসামি যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনে করেন যে 9 মামলা আছে, তখন আসামি আবেদন করছে যে এই মামলাটা 8-এ প্রেরণ করেন, অর্থাৎ এই 191 ধারা অনুযায়ী আসামি এই মামলা হস্তান্তরের জন্য আবেদন করতে পারেন। তাহলে কি হলো, অর্থাৎ এখানে বলছে যে 190-এর গ ধারার ক্ষেত্রে মামলা হস্তান্তর আবেদন করতে পারেন কেবলমাত্র আসামি। হ্যাঁ, যখন কোনো ম্যাজিস্ট্রেট নিজের জ্ঞান মতো অপরাধ আমলে নিবে, তখনই শুধু 191 ধারা অনুযায়ী অভিযোগ হস্তান্তর করার আবেদন করতে পারবেন। অর্থাৎ কোনো একটা ম্যাজিস্ট্রেট নিজের, আমরা কমপ্লেন করিনি, কোনো একটা ম্যাজিস্ট্রেট নিজের জ্ঞান মতে কোনো একটা মামলা নিতে, হ্যাঁ, নিয়ে সেই ম্যাজিস্ট্রেট মনে করেন যে 9 নম্বর আদালতে বসে, উনি জ্ঞান মতো মামলা নিচ্ছেন, আসামিকে সমন দিচ্ছে, আসামি তখন 91 ধারা অনুযায়ী ওই মামলাটা ট্রান্সফার করতে পারবে, ওই মামলাটা ট্রান্সফার করতে মানে ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবে। কেন? এই যে মামলাটা ম্যাজিস্ট্রেট নিজের জ্ঞান মতে নেবে, অর্থাৎ ম্যাজিস্ট্রেট নিজে সংবাদ প্রাপ্তির মাধ্যমে মামলাটা নিতে, সেই ক্ষেত্রে শুধুমাত্র আসামি 191 ধারা অনুযায়ী মামলা ট্রান্সফারের আবেদন করতে পারবে। হ্যাঁ, আর অন্য ক্ষেত্রে 192 ধারা অনুযায়ী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার অধস্থানে মামলা ট্রান্সফার আবেদন করতে পারবে 192 ধারা অনুযায়ী। অর্থাৎ দেখা গেল কোনো একটা মামলা, সিআর মামলা নালিশের মাধ্যমে আসছে, অর্থাৎ জনগণের মাধ্যমে আসছে, সেই ক্ষেত্রে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 192 ধারা অনুযায়ী তার অধস্থানের কোনো একটা আদালতে মামলাটা ট্রান্সফার করে দিতে পারবে 192 ধারা অনুযায়ী। তাহলে আমরা এখানে কি দেখলাম? আমরা এখানে দেখলাম 191 ধারা অনুযায়ী আসামি আবেদন করতে পারে মামলা হস্তান্তরের জন্য, অর্থাৎ এই আদালতে করব না, অন্য আদালতে করব। আর 192 ধারা অনুযায়ী আদালত অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এই বিচারক গুলো তার নিম্ন আদালতে মামলাটা ট্রান্সফার করে দিতে পারবেন। ঠিক আছে, 92 ধারা অনুযায়ী। আচ্ছা, এরপরে আমরা যাই 200 ধারার অধীনে অভিযোগকারীকে পরীক্ষা করার পর ম্যাজিস্ট্রেট 202 ধারা অনুযায়ী পরোয়ানা স্থগিত রেখে সত্যতা অনুসন্ধানের জন্য নির্দেশ দিতে পারেন। তার মানে আমরা যে কমপ্লেনটা করলাম, ওই কমপ্লেনটা শোনার পরে ম্যাজিস্ট্রেট
সাধারণত আমরা যাদের বিরুদ্ধে যে বিবাদী অর্থাৎ এই আসামির বিরুদ্ধে আমরা যে অভিযোগ দিছি সিআর মামলার মাধ্যমে, এটা আসামিদেরকে পরীক্ষা করছে, ওই অভিযোগকারীদেরকে পরীক্ষা করছে, পরীক্ষা করার পরে ম্যাজিস্ট্রেট ওই যে সমন স্থগিত, হ্যাঁ, তার মানে পরোয়ানা, আসামিকে পরোয়ানা স্থগিত রেখে উনি 202 ধারা অনুযায়ী বললেন যে অধিকতর অনুসন্ধানের জন্য তদন্ত করার জন্য নির্দেশ দিতে পারেন। হ্যাঁ, তদন্তের জন্য নির্দেশ দিতে পারেন। এই তদন্ত ম্যাজিস্ট্রেট নিজে করতে পারে, তার অধীনস্থ কোনো অফিসার দিয়ে করাতে পারে, কোনো পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দিতে পারেন, অথবা অন্য কোনো ব্যক্তিকে অভিযোগের তদন্তের নির্দেশ দিতে পারেন। তাহলে এখানে কি বুঝলাম, ম্যাজিস্ট্রেট কাছে যে আমরা সিআর মামলাটা করলাম, ওই মামলাটা করার পরে ম্যাজিস্ট্রেট দেখলো যে উনাকে সমন দিল না, সমন না দিয়ে আচ্ছা যে আমি তো দেখলাম যে এই ঘটনাটা মানে ওই যে ওই আসামি অভিযোগকারীকে যে পরীক্ষা করলেন না, সাক্ষীদের পরীক্ষা করে দেখলো যে না, এই মামলাটা আমলে নেওয়ার যথেষ্ট কারণ আছে, এবং ম্যাজিস্ট্রেটের কাছে মনে হইলো যে আমার এই মামলাটা একটু তদন্ত করা দরকার। এখন আংশিক বিশ্বাস হয়, আংশিক বিশ্বাস হচ্ছে না, এরকম তখন ম্যাজিস্ট্রেট 202 ধারা অনুযায়ী, হ্যাঁ 202 ধারার ওই অভিযোগের সত্যটা পরীক্ষা করার জন্য অধিকতর তদন্ত ফার্দার ইনভেস্টিগেশন করার জন্য উনি নির্দেশ দিয়ে দিলেন 202 ধারা অনুযায়ী। এটা কে করতে পারে? ম্যাজিস্ট্রেট নিজেও তদন্ত করতে পারে, তার অধস্তন কোনো কর্মচারীকে পাঠাইতে পারে, পুলিশ অফিসারকে দিতে পারে, অথবা অন্য কোনো ব্যক্তিকে বলতে পারে যে ভাই এই মামলাটা এটা তদন্ত করো। ঠিক আছে? আচ্ছা, ধরেন এই মামলাটা যদি পুলিশের কাছে দেয়, 202 ধারা অনুযায়ী পুলিশের কাছে যদি তদন্ত করার জন্য দেয়, তাহলে পুলিশ 202 এর উপধারা 2 এর খ ধারার অধীনে পুলিশ তদন্ত করলো, তদন্ত করার পরে একটা রিপোর্ট প্রদান করবে। হ্যাঁ, সেটা ফাইনাল রিপোর্ট হতে পারে অথবা চার্জশিটও হইতে পারে। আচ্ছা, পুলিশ যদি ফাইনাল রিপোর্ট প্রদান করে, তাহলে ম্যাজিস্ট্রেট ওই ফাইনাল রিপোর্ট দেখে আসামিকে অব্যাহতি দিয়ে দিতে পারে, অর্থাৎ আসামিকে অব্যাহতি দিয়ে দিল যে তুমি সাময়িক মুক্তি পেয়ে গেলে। হ্যাঁ, এবং অনুসন্ধান এবং তদন্ত যদি শেষ হওয়ার পরে ম্যাজিস্ট্রেটের কাছে মনে হয় যে অপরাধ সংঘটিত হয়নি এবং অগ্রসর হওয়ার জন্য যথেষ্ট কোনো কারণ নেই, হ্যাঁ, মানে তদন্ত করার পরে ম্যাজিস্ট্রেট যদি দেখে যে না রে, যে অভিযোগটা করছে এই অভিযোগকে করার পরে অপরাধ সংঘটিত হয়নি এবং মামলাটা অগ্রসর হওয়ার জন্য যথেষ্ট কারণ নেই, না থাকার কারণে তখন ওই ম্যাজিস্ট্রেট 203 ধারা অনুযায়ী মামলাটিকে খারিজ করে দেবেন। ম্যাজিস্ট্রেট 203 ধারা অনুযায়ী মামলাটিকে খারিজ করে দেবেন। ঠিক আছে, মামলাটিকে খারিজ করে দেবেন। আর যদি মনে হয় অভিযোগকারী বা সাক্ষীর জবানবন্দি বিশ্বাসযোগ্য বলে মনে হয় এবং ম্যাজিস্ট্রেট যদি ওই অপরাধটি আমলে নেন, তাহলে 207 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট আসামিদেরকে সমন ইস্যু করবেন, এবং প্রয়োজনে যদি মনে হয় যে না সমন না, এদেরকে সমন দিলে আসামিকে পলাই যেতে পারে, তাহলে আসামিদেরকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবেন, গ্রেপ্তারি পরোয়ানা জারি করবেন। তাহলে এই জায়গা আমরা এতক্ষণ যে জিনিসটা পড়লাম, একটা জিনিস দেখেন, প্রথমে আমরা সিআর মামলার কথাই যাই। সিআর মামলাতে আমরা যে দেখলাম যে 190 ধারা অনুযায়ী কোনো একজন ম্যাজিস্ট্রেটের কাছে সাধারণ জনগণ যে কেস ফাইল করতে পারে, কিন্তু কেস ফাইল করার আগে আমরা আমাদেরকে জানতে হয় যে কোন কোন আদালতগুলো এই সিআর মামলাটা নিতে পারে। সিআর মামলা নিতে পারে সাধারণত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ইনারা এই মামলাটা নিতে পারে। তাছাড়া ফার্স্ট ক্লাস কোনো ম্যাজিস্ট্রেট নিতে পারে, এমনি কি ফার্স্ট ক্লাস নির্বাহী ম্যাজিস্ট্রেটও মামলাটা নিতে পারে, কিন্তু ফার্স্ট ক্লাস নির্বাহী ম্যাজিস্ট্রেট মামলাটা নিলেও সে মামলার বিচার করার এখতিয়ার নাই, তিনি মামলাটা নেওয়ার পরে তার উপযুক্ত আদালত প্রেরণ করেন। আচ্ছা, 190 একজন ম্যাজিস্ট্রেটের জানলাম যে এই ম্যাজিস্ট্রেট নিতে পারে। এখন ম্যাজিস্ট্রেটরা সাধারণত মামলা নেন কোন কিসের উপর ভিত্তি করে? সাধারণত ম্যাজিস্ট্রেটরা মামলা নেন 3টা সোর্সের উপর ভিত্তি করে। একটা হচ্ছে এই যে নালিশের সাধারণ জনগণ ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে নালিশ করার মাধ্যমে, দ্বিতীয়ত হচ্ছে পুলিশের মাধ্যমে, অর্থাৎ পুলিশ একটা রিপোর্ট প্রদান করলে, তৃতীয়ত হচ্ছে ম্যাজিস্ট্রেটের নিজের জ্ঞান মতো বা তার পিয়ন বা অধস্তন কোনো কর্মচারীর মাধ্যমে জেনে আর কি। তাহলে এখন আমরা জানি যে সাধারণ জনগণ যখন যে মামলাগুলো করে, সেটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে যে সিআর মামলাটা করা হয়, এটা হচ্ছে 190 ধারা অনুযায়ী। এই 190 ধারা অনুযায়ী যখন ম্যাজিস্ট্রেটের কাছে মামলা করা হয়, তখন ম্যাজিস্ট্রেট কি করেন, 200 ধারা অনুযায়ী অভিযোগকারীদেরকে ওই যিনি মানে মামলাটা দিতে আইছেন উনাকে টেস্ট করেন, এক্সামিন করেন যে উনি যে কথাগুলো বলতেছে সত্য না মিথ্যা।
এবং উনার সাথে যে সাক্ষী আছে সাক্ষীদেরকেও টেস্ট করেন। হ্যাঁ, 200 ধারা অনুযায়ী, ঠিক আছে, 200 ধারা অনুযায়ী টেস্ট করে। 200 ধারা অনুযায়ী টেস্ট করার পরে, হ্যাঁ, 200 ধারার অনুযায়ী টেস্ট করলেন। টেস্ট করার পরে দেখা গেল যে উনার মামলাটা নেওয়ার ক্ষমতা আছে। যদি উনার মামলা নেওয়ার ক্ষমতা আছে, তাহলে তো উনি 202 ধারা অনুযায়ী ওই যে ফার্দার ইনভেস্টিগেশন করার জন্য পুলিশের কাছে দিতে পারেন, নিজে করতে পারেন, অন্য কোনো কর্মচারীর কাছে দিতে পারেন, কোনো কোনো ব্যক্তির কাছে দিতে পারেন, এটা করবে। আর যদি উনার মামলাটা নেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে 201 ধারা অনুযায়ী উনি উপযুক্ত আদালতে প্রেরণ করবেন। আচ্ছা, এখন ওই যে 202 ধারা অনুযায়ী যে পুলিশ তদন্তের জন্য দিছে, যদি পুলিশের কাছে, সাধারণত ম্যাজিস্ট্রেট নিজে তদন্ত করে না, ওনারা এই মামলাগুলো ট্রান্সফার করে দেয় পুলিশের কাছে। তো পুলিশের কাছে 202 ধারা অনুযায়ী যদি মামলাটা ট্রান্সফার করে দেয়, অর্থাৎ ট্রান্সফার মানে কি, ট্রান্সফার বলা হবে না এখানে, তদন্তের জন্য যদি পাঠাই এবং পুলিশ তদন্তর কাছে পাঠাই। আচ্ছা, এর আগে আর একটু মাঝে কয়েকটা ধারা বলে নি। সেটা হচ্ছে, যদি ম্যাজিস্ট্রেট নিজের জ্ঞান মতো কোনো মামলা নিয়ে থাকে, তাহলে 191 ধারা অনুযায়ী আসামি আদালত চেঞ্জের আবেদন দিতে পারে। আর যদি সিআর মামলা, অর্থাৎ সাধারণ জনগণ মামলাটা করে এবং ম্যাজিস্ট্রেট যদি তার কাছে চাপ থাকে বা অন্য কোনো থাকে, তাহলে 192 ধারা অনুযায়ী ওই ফৌজদারি মামলা ম্যাজিস্ট্রেট ট্রান্সফার করে দিতে পারে তার অধস্তন অন্য কোনো আদালতে, অর্থাৎ অন্য কোনো বিচারকের কাছে পাঠাইতে পারে। আচ্ছা, এখন আমরা ওই আগের কথাই যাই। 202 ধারা অনুযায়ী যদি পুলিশ রিপোর্ট প্রদান করে, ম্যাজিস্ট্রেট যদি দেখে যে পুলিশ যে ফাইন রিপোর্ট দিয়েছে, অর্থাৎ পুলিশ রিপোর্ট দেয় সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে ফাইনাল রিপোর্ট আর একটা হচ্ছে চার্জশিট। আচ্ছা, পুলিশ যদি দেখা গেল কি ওই তদন্ত করার পরে ফাইনাল রিপোর্ট দেয়, ফাইনাল রিপোর্ট দেওয়ার মানে মানে যে লোকটার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে ওই অভিযোগটা মিথ্যা, তাহলে আসামি ওই মামলাটি কি করবেন, ওই ম্যাজিস্ট্রেট খারিজ করে দেবেন, ঠিক আছে, আসামিকে অব্যাহতি দিয়ে দেবেন এবং 203 ধারা অনুযায়ী মামলাটি খারিজ করে দেবেন। আর যদি মনে করে যে না, উনি যে কমপ্লেন করছে বা যে অভিযোগকারী আছে ওই অভিযোগের যথেষ্ট কারণ আছে এবং এটা একটা আমলযোগ্য অপরাধ, তাহলে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ওই 204 ধারা অনুযায়ী আসামিকে হাজির করার জন্য সমন ইস্যু করবেন এবং প্রয়োজন অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি করবেন, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হইলে বা সমন ইস্যু করতে হইলে মনে রাখতে হবে অভিযোগকারীকে ফি প্রদান করতে হবে। হ্যাঁ, অভিযোগকারীর একটা গ্রেপ্তারি পরোয়ানা বা সমন জারির একটা ফি থাকে, ওই ফি প্রদান করতে হবে। কিন্তু কোনো কারণে অভিযোগকারী দেখা গেল ফি পরিশোধ না করলো, যদি ফি পরিশোধ না করেন, তাহলে 204 উপধারা 3 অনুযায়ী ম্যাজিস্ট্রেট ওই মামলাটি খারিজ করে দেবেন। হ্যাঁ, ওই মামলাটি খারিজ করে দেবেন, ঠিক আছে। আর যদি মামলাটি খারিজ না হয়, তাহলে 204 উপধারা 3 অনুযায়ী হ্যাঁ আদালতে হাজির হইলে তখন বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে, অর্থাৎ আসামিকে যে সমন দিছে ওই সমন দিলে তখন বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিছে এটা গণ্য হয়। আর 205 ধারা 205 উপধারা গ অনুযায়ী চিফ, তখন উনি কি করলেন যে ম্যাজিস্ট্রেট 205 ধারা অনুযায়ী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর নিকট দায়রা আদালতে মামলা প্রেরণ করবেন। দায়রা আদালতে তার মানে এই যে ম্যাজিস্ট্রেট আমলে নিলেন মামলাটা, উনি তার অধস্তনের কাছে না পাঠাইয়ে উনি দেখলেন যে আসামিকে সমন দিলেন, আসামিকে সমন দেওয়ার পরে সমন দেওয়ার পরে তার যদি দেখলেন যে এই মামলাটা আমার তো বিচার করার ক্ষমতা নেই, তাহলে তখন তিনি দায়রা আদালতে মামলাটা ট্রান্সফার করে দেবেন 205 ধারা অনুযায়ী। 200 আচ্ছা, দুবারা সাধারণ নীতিটা হচ্ছে, যেমন ধরেন কোনো একটা ব্যক্তি কে চুরির অভিযোগ দেয়া হইল, এখন চুরির অভিযোগে মামলাটি খারিজ করে দেওয়া হইলো বা মামলাটা শেষ করে দেওয়া হইলো। মামলাটি খারিজ হওয়ার পরে দেখা গেল যে 1 সপ্তাহ পরে ওনারে আবার আরেকটা চুরির মামলা দেওয়া হইলো, আরেকটা ধারা যোগ করে চুরির মামলা দেওয়া হইলো। এরকম করা যাবে না।
এটারে বলে দোবারা সাজার নীতি, ঠিক আছে। কিন্তু মামলা যদি খারিজ করে দেয় তাহলে নতুন করে মামলা দায়ের করা যাবে না। ওই যে করে দিছে তাহলে 435 এবং 439-এর ক ধারার অর্থাৎ রিভিশন দায়ের করা যাবে। কোথায়? দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করা যাবে। দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করা যাবে, ঠিক আছে। তাহলে রিভিশন দায়ের করার ক্ষমতা কার কার আছে? রিভিশন দায়ের করার ক্ষমতা আগে ছিল শুধুমাত্র হাইকোর্টে, বর্তমানে দায়রা জজেরও রিভিশন করার ক্ষমতা আছে, ঠিক আছে। আচ্ছা, 203 ধারা অনুযায়ী যদি কোনো ম্যাজিস্ট্রেট অভিযোগ খারিজ করে দেন, 203 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট খারিজ করে দেন, তাহলে খারিজ করে দিলে 200 ওই অভিযোগকারী 250 ধারা অনুযায়ী ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবে না, কি ঠিক আছে। এবং অভিযোগকারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করার অপরাধে 211 ধারার অধীনে মামলা দায়ের করতে পারবেন। তার মানে ওই যে 203 ধারা অনুযায়ী যদি মিথ্যা অভিযোগের মাধ্যমে কোনো মামলা করে তাহলে 211 ধারা অনুযায়ী মিথ্যা অভিযোগ দায়ের করার জন্য ওই অভিযোগকারীর বিরুদ্ধে আবার নতুন করে মামলা দায়ের করা যাবে, বুঝছেন। আচ্ছা, এখন আমরা ওই যে 205 ধারা নিয়ে আরেকটু বলি। তাহলে 205 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট ওই যে সমন জারি করার পরে যদি কোনো কারণে ওই আসামি ব্যক্তিগত হাজিরা না হন, সেক্ষেত্রে ব্যক্তিগতভাবে যদি হাজিরা না হন তাহলে তার উকিলের মাধ্যমে মামলায় হাজির হতে পারবে। যেমন ওই যে ব্যক্তিগতভাবে হাজিরের যদি না হয়, যেমন আমরা সবাই জানি যে বেনজির আহমেদের বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছে, বেনজির আহমেদ হাজির না হওয়ার পরে দুদকে বা ইসে যে মামলা বেনজির আহমেদ হাজির না হয়ে তার উকিলের মাধ্যমে কিন্তু হাজির হয়েছে। এক্ষেত্রে আদালত বা ম্যাজিস্ট্রেট যদি বলেন যে আসামিকে ব্যক্তিগতভাবে হাজির হতে হবে, তাহলে ব্যক্তিগতভাবে যদি উনি হাজির না হন তাহলে সেক্ষেত্রে ওই আদালত তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দিতে পারেন। আর যদি না লেখা থাকে বা যদি না বলা থাকে, আদালত যদি না নির্দেশ না দেয় যে ব্যক্তিগতভাবে হাজিরা না আসামিকে হাজির হতে হবে, তাহলে তিনি তার উকিলের মাধ্যমে হাজির হওয়ার নির্দেশ দিতে পারে। হ্যাঁ, আচ্ছা, আর একটা ধারা, সেটা হচ্ছে ধারা 205 এর ঘ অনুযায়ী যখন একই বিষয়ে নালিশি মকদ্দমা এবং পুলিশ তদন্ত চলতে থাকে, তার মানে একটা মামলা নালিশি মকদ্দমা এবং পুলিশ তদন্ত চলতেছে, তখন ম্যাজিস্ট্রেট নালিশি মকদ্দমাটা স্থগিত রেখে পুলিশ কর্মকর্তাকে 173 ধারার অধীনে রিপোর্ট পেশ করতে বলবে। তাহলে কি বললো যে নালিশি মকদ্দমা চলতেছে এবং সাথে পুলিশ তদন্ত চলতেছে, তখন ম্যাজিস্ট্রেট ওই নালিশি মকদ্দমাটা স্থগিত রেখে পুলিশ কর্মকর্তাকে তার 173 ধারা অনুযায়ী রিপোর্ট প্রদান করতে বলে। এবং পুলিশের ওই যে 173 ধারা অনুযায়ী রিপোর্ট, পুলিশ তদন্তের রিপোর্ট, আমরা আগেই বলছি যে পুলিশ তদন্তের রিপোর্ট সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে ফাইনাল রিপোর্ট আর একটা হচ্ছে চার্জশিট। হ্যাঁ, পুলিশ রিপোর্ট দিলে ম্যাজিস্ট্রেট এই রিপোর্ট অনুসারে মকদ্দমার আসামির বিরুদ্ধে অপরাধ আমলে নেন, তখন এমন ভাবে বিচার করা হয় যেন উক্ত মামলা পুলিশ রিপোর্টের ভিত্তিতে দায়ের করা হয়েছে। কিন্তু পুলিশ রিপোর্টে যদি আসামি জড়িত না করা হয়, তখন ম্যাজিস্ট্রেট বিচার অনুসন্ধান স্থগিত রেখে সেই অনুসন্ধান বিচার কার্য পুনরায় শুরু করবেন বা অগ্রসর হবেন। ধরেন এমন হয়েছে, ম্যাজিস্ট্রেট পুলিশে রিপোর্ট প্রদান করতে বলছে 173 ধারা অনুযায়ী, ওই রিপোর্টটা দেখা গেল আসামি অভিযোগের না, অর্থাৎ পুলিশ যে রিপোর্ট দিয়েছে সেই পুলিশ রিপোর্টে ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট না, তখন ম্যাজিস্ট্রেট ওই 173 আসামিকে কি করলেন, ওই মামলাটা স্থগিত রেখে ম্যাজিস্ট্রেট ফার্দার ইনভেস্টিগেশনের জন্য আবার ওই অগ্রসর হবেন, ফার্দার ইনভেস্টিগেশন করবেন, মানে তদন্ত করবেন এবং বিচার কাজ অগ্রসর হবেন। তার মানে বিচার কাজ কোনটা অগ্রসর হবেন, ওই যে নালিশি মামলা আর পুলিশকে রিপোর্ট দিতে বলছিল, তো তখন ম্যাজিস্ট্রেট তো ওই নালিশি মামলাটা স্থগিত রেখে পুলিশকে বলছিল আপনারা রিপোর্ট দেন। কারণ পুলিশ যে রিপোর্ট দিল, রিপোর্ট দিয়ে দেখা গেল কি এই পুলিশের রিপোর্ট দিয়েছে আসামি জড়িত না, তখন ম্যাজিস্ট্রেট ওই বিচার কার্যক্রম অগ্রসর হবেন, ওই যে বিচার নালিশি যে মামলাটা চলতেছিল ওই মামলাটা চলবে, ঠিক আছে।
এখন এই পর্যন্ত আমি একটু রেকর্ডিংটা স্টপ রাখুন। ওই